আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার সাজেশন এবং সিলেবাস সম্পর্কে কিছু বলতে এসেছি। প্রথমত আমি বলে রাখি, আমি তোমাদেরকে গত বছর যে ফার্স্ট সেমিস্টারে যে সাজেশন দিয়েছিলাম সেটা তোমরা দেখেছো। এখন তোমাদেরকে আমি সেকেন্ড সেমিস্টার সিলেবাস সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে দিচ্ছি এবং বাংলার যাদের মাইনর বা মেজর সাবজেক্ট রয়েছে, ডিএসসি বাংলা, ডিএসসি ওয়ানে যাদের বেঙ্গলি রয়েছে, সেই সম্পর্কে আমি তোমাদের সিলেবাস সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে দিচ্ছি। তো আমার আজকের আলোচ্য বিষয় থাকবে, তোমাদের আগে জেনে নেওয়া দরকার যে তোমাদের কটা সাবজেক্ট থাকছে। বিশেষ করে আমি মাইনরের কথা বলছি। মাইনর বলতে যেমন তোমরা যারা পাস কোর্সে রয়েছে তাদের তোমাদের সাবজেক্ট কটা থাকছে, এটা নিয়ে সবার মনের মধ্যে কিন্তু একটা সংশয় রয়ে গেছে এবং আমাকে অনেকে এরকম জিজ্ঞেস করেছে। আমি তাদের প্রবলেম সলভ করার চেষ্টা করেছি। আমি যতটুকু জেনেছি যে তোমাদের বা আমি যা খবর পেয়েছি 6টা সাবজেক্ট এবার মাইনরে থাকছে। তো এই 6টা সাবজেক্ট কি কি থাকছে সেটা তোমাদের অ্যাকনলেজমেন্ট যখন তোমরা ভর্তি হয়েছিলে তখন দেখবে তোমাদের সাথে একটা অ্যাকনলেজমেন্ট দিয়েছিল, সেই অ্যাকনলেজমেন্টের মধ্যে তোমরা দেখতে পাবে। তো আমি সেই 6টা সাবজেক্টে তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের কি কি মাইনরের, আমি বিশেষ করে বলছি মেজরেরও 6টা সাবজেক্টই থাকবে, কিন্তু আমার আজকের আলোচ্য বিষয়টা মেজরকে নিয়ে না, মাইনর সাবজেক্টকে নিয়ে। তোমরা একটুখানি মিলিয়ে নেবে তোমাদের অ্যাকনলেজমেন্টের মধ্যে যে এই সাবজেক্টগুলো তোমাদের আছে কি না। খালি সাবজেক্টের হেরফের হতে পারে কিন্তু বিষয়গুলো একই থাকছে। কি থাকছে তো বারবার করে বলছি, যারা প্রোগ্রামিং কোর্স বা মাইনর কোর্স বা এমডিসি কোর্সে আছো তাদের কি কি থাকছে একটুখানি তোমরা নোট করে নেবে। তোমাদের ডিএসসি 1 থাকছে একটা সাবজেক্ট, ডিএসসি 1 একটা থাকছে। তারপরে 2 নম্বর হচ্ছে ডিএসসি 2 থাকছে এবং 3 নম্বর যেটা ডিএসসি 3 বা মাইনর পেপার থাকছে এবং 4 নম্বরে থাকছে তোমার এইসি 1 এবং 5 নম্বরে থাকছে তোমার আইডিসি এবং 6 নম্বরে থাকছে তোমার এসইসি 2। এই হলো সর্বমোট 6টি। আবার আমি রিপিট করছি, তোমাদের মাইনরের সাবজেক্ট কম্বিনেশনটা কি থাকছে বা তোমাদের মাইনর কম্বিনেশনে কি কি থাকছে। 1 নম্বরে থাকছে তোমার ডিএসসি 1। এবার ডিএসসি 1-এ কারো বাংলা থাকতে পারে বা পলিটিক্যাল সায়েন্স থাকতে পারে, হিস্ট্রি থাকতে পারে, ফিলোসফি, এডুকেশন, সেটা তোমরা অ্যাকনলেজমেন্টের মধ্যে দেখে নেবে। 2 নম্বর কী থাকছে ডিএসসি 2, সেটাও আমি যা বললাম তাই বাংলা, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, যেটা তোমরা চুজ করেছো সেটাই থাকবে। এবং ডিএসসি 3 বা মাইনর পেপার, ডিএসসি 1, ডিএসসি 2, ডিএসসি 3 যেটা একটা মাইনর পেপার তোমাদের থাকছে, সেটাও তোমাদের অ্যাকনলেজমেন্টের মধ্যে লেখাই থাকছে যে সাবজেক্টগুলো আমি বললাম সেই সাবজেক্টগুলো। এছাড়া থাকছে কি এইসি, এইসি 1 মধ্যে থাকছে তোমাদের কারো বাংলা থাকছে, কারো ইংলিশ থাকছে, সেটা তোমরা দেখে নেবে তোমাদের কি আছে। এবং আইডিসি একটা থাকছে, এটা তোমাদের নতুন সংযুক্ত হয়েছে আইডিসি, এবং এসইসি 2। ঠিক আছে, তাহলে তোমাদের দেখে নিবে অ্যাকনলেজমেন্টের মধ্যে যে তোমাদের এই যে জিনিসগুলো আমি বললাম সেগুলো রয়েছে কি না। তো আজকের আমার যেটা আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের বেঙ্গলি মাইনর। মাইনরে যাদের বাংলা রয়েছে সেমিস্টার 2-তে তাদের, অথবা তাদের মেজরেরও মাইনর বাংলা হতে পারে বা যাদের মাইনর সাবজেক্ট হিসেবেও যাদের বা পাস করছে তাদেরও মাইনর হিসেবে বাংলায় কি রয়েছে। তো সেই সিলেবাসটা একটু তোমাদের সামনে আমি তুলে ধরছি, তোমরা একটু মিলিয়ে নেবে। এই সিলেবাস তোমাদেরকে পড়তে হবে। কি আছে আমি একটু বলছি, তোমরা একটু নোট করে নেবে। সেমিস্টার 2 মাইনর পেপারদের জন্য আমি বলছি, মাইনরদের জন্য দেখো তোমাদের কি থাকছে। তোমাদের যেটা থাকছে ছোট গল্প, পরিচয় ও বাংলা ছোট গল্প। ছোট গল্পের পরিচয় এবং বাংলা ছোট গল্প। তোমরা সবাই জানো ছোট গল্প কাকে বলে, তোমরা ছোটোর থেকে পড়ে এসেছো। রবীন্দ্রনাথ ঠাকুর সেই আছে, শেষ হলো না শেষ। ছোট গল্পের সম্পর্কে বিশেষ কিছু বলা নেই। তোমরা ক্লাস 11, 12, 9, 10-এ যা পড়েছো, তোমরা ক্লাস 10-এ মনে পড়েছো জ্ঞানচক্ষু, সেটাও তোমার ছোট গল্প ছিল। ক্লাস 11-এ পড়েছো ডাকাতের মা, সেটাও ছোট গল্প ছিল। ক্লাস 12-এ তোমরা রিসেন্টলি পাস করে যেটা তোমরা এসেছো সেখানে তোমরা যা পড়েছো ভারতবর্ষ হোক, ভাত হোক, কে বাঁচায় কে বাঁচে, যেটা যেটা তোমরা পড়েছো সবগুলো কিন্তু এগুলো ছোটো গল্প তোমরা জানো। অর্থাৎ ছোট গল্প এমন একটি গল্প হবে যার মধ্যে চরিত্রের ভিড় থাকে না। তাই বলেছে যে ছোট গল্পের পরিচয়, তো সেটাকে ডিটেলসে আমাদের জানতে গেলে এটা আরও ডিটেলসে ভেতরে যেতে হবে। এবং বাংলা ছোট গল্প তোমাদের পড়তে হচ্ছে কি, ছোট গল্পের সংজ্ঞা আমি এখনই বললাম।
স্বরূপ বৈশিষ্ট্য আমি এখনই বললাম ছোট গল্পের বৈশিষ্ট্য কী হওয়া উচিত, যেখানে চরিত্রে ভিড়ভিড়তা থাকে না, দুটো প্রধান চরিত্র থাকে, তার সাথে কিছু পার্শ্ব চরিত্র থাকে এবং চরিত্রের সঙ্গে 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 গল্পেরও শেষ ঘটলো এবং মনের মধ্যে একটা সাসপেন্স তৈরি করলো। ঠিক আছে, এবং বাংলা ছোট গল্প সূচনাকাল কবে থেকে হয়েছে তার সম্পর্কে, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বা আমাদের যেটা পাশ্চাত্য দেশ থেকে যে ছোট গল্প এসেছে তার কিছু বিবরণ তোমাদের জানতে হবে। এবং বড় গল্প ছোট গল্পেরই সমান, এবং তার যেমন তোমরা মহেশ গল্প আমি বলছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এটা তোমরা মনে মনে ভাবতে পারো ছোটো গল্প মানে আয়তনে ছোট, না, আয়তনে ছোট না। ছোট গল্পে একটা হচ্ছে সাসপেন্স থাকবে, মনের মধ্যে একটা আক্ষেপ থাকবে যে পরবর্তী ঘটনাটা কি হলো। তারপরে আছে তোমার অনুগল্প, বড় গল্পের ছোট গল্প, তারপরে বড় গল্প, তার অনুগল্প। ছোট গল্পের মধ্যে যখন আরেকটি ছোট অংশ গড়ে উঠবে সেটাকে আমরা অনুগল্প বলছি, মানে ছোট গল্পের থেকে আরও ছোট, সেটা হচ্ছে অনুগল্প। তারও কিছু বৈশিষ্ট্য আছে তোমাদের জানতে হবে। আর তোমাদের পড়তে হবে বাংলা ছোট গল্প। কার পড়তে হবে? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের তোমাদের পড়তে হবে ডমরুচরিত, প্রথম গল্পটা, দ্বিতীয়টা নয়, কিন্তু প্রথম গল্পটা পড়তে হচ্ছে। তারপরে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে ছাড়া তো বাংলা সাহিত্য ভাবাই যায় না, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কী পড়তে হচ্ছে? শাস্তি গল্প এবং জীবিত ও মৃত, এটা পড়তে হচ্ছে। তারপরে তোমার পড়তে হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দেবী নামক গল্প পড়তে হচ্ছে, ছোট গল্প, এবং তার সঙ্গে পড়তে হচ্ছে রসময়ীর রসিকতা। তাহলে প্রভাত কুমার মুখোপাধ্যায় হয়ে গেল। এবার আমরা আসছি 3 বন্দ্যোপাধ্যায়, যাকে বাদ দিয়ে বাংলা সাহিত্য অসম্পূর্ণ। এই ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের আমরা প্রথমে আসছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প পুঁইমাচা এবং মেঘমল্লার। তারপর কি আছে? বিভূতিভূষণের পরে আসছে আমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কী পড়তে হচ্ছে? তারিণী মাঝি এবং কালাপাহাড়, তারিণী মাঝি এবং কালাপাহাড়। তারপর আমরা আসছি 3 বন্দ্যোপাধ্যায়, শেষ বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের কী পড়তে হচ্ছে? টিকটিকি এবং টিচার, এই দুটো ছোট গল্প। প্রথম ছোট গল্প হলো টিকটিকি এবং তারপরে হলো টিচার। এবং শেষে যেটা আসছে বনফুল। বনফুল তোমরা পড়েছো, বলাইচাঁদ মুখোপাধ্যায়, রিসেন্টলি তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসেছে। তারপরতে হচ্ছে তোমার নিম গাছ এবং তাজমহল। তাহলে বুঝতে পারলে এই কয়েকটা গল্প তোমাদের, এই 7টা, এই যে 7 জন লেখক আছে তাদের তোমাদের কারো 2 জন করে, কারো 2টো করে, কারো 1টি করে ছোট গল্প তোমাদের পড়তে হচ্ছে। এটা হচ্ছে কি তোমার মাইনর 2 পেপারে তাদের এবং যাদের মেজর হিসাবে যাদের মাইনর আছে তাদেরও কিন্তু সেম এটাই সিলেবাস থাকছে। তাদের ডিএসসি 2 বাংলায় যাদের আছে মেজর, যাদের কোনো একটা সাবজেক্টে মেজর নিয়েছো তাদের মাইনর পেপার যেটা আছে বাংলায় যদি হয় সেম সিলেবাস তোমাদের থাকছে। এবার আমার সিলেবাসে দুটো হচ্ছে, যেটা আমি বলেছিলাম তোমাদের সিলেবাসে যেটা এবার থাকছে 6টা সাবজেক্টের মধ্যে একটা হচ্ছে এইসি। ঠিক আছে, এইসিতে তোমাদের কি পড়তে হচ্ছে, এর যে টাইটেলটা আছে সেটা বলে দিয়েছি, শিরোনামটা। এটা 2টো পার্ট থাকছে। একটা প্রথম পার্ট হচ্ছে বাংলা সাহিত্য ও ব্যবহারিক বাংলা ভাষা পরিচয়। কি পড়তে হচ্ছে? প্রথম যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে বাংলা সাহিত্য, এবং দ্বিতীয়টা পড়তে হচ্ছে ব্যবহারিক বাংলা ভাষা পরিচয়। ঠিক আছে, তো বাংলা সাহিত্যের পরিচয় সম্পর্কে আমি বলছি কি কি পড়তে হচ্ছে। সুকুমার রায়ের লক্ষণের শক্তিশীল, তাহলে হয়ে গেল। 2 নম্বর যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান, এই কবিতাটা তোমাদের পড়তে হচ্ছে। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী, এই কাব্যগ্রন্থের তোমার কবিতা পড়তে হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দেনা পাওনা এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ নামক ছোট গল্প। এই গল্প আর কবিতা মিলে তোমাদের মোট 5টে পড়তে হচ্ছে। তাহলে এই জায়গাটা আমি ক্লিয়ার হয়ে গেল। এবার দ্বিতীয় পার্টটা কী হচ্ছে? দ্বিতীয়ার্ধে কী আছে বলে দিচ্ছি, ব্যবহারিক বাংলা ভাষা চর্চা। এর মধ্যে কি কি পড়তে হচ্ছে? পত্র রচনা, মানে লেটার রাইটিং। পত্র রচনার মধ্যে কি পড়ছো? প্রাতিষ্ঠানিক পত্র, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে তুমি যদি মানে পত্র লিখতে চাও তাহলে কিভাবে লিখতে হবে, তার নিয়মাবলী এবং তার একটা তোমার কোশ্চেন আসতে পারে, একটা প্রাতিষ্ঠানিক একটা পত্র রচনা করো। তারপরে আসছে আবেদনপত্র, যেটাকে আমরা ইংলিশে বলছি অ্যাপ্লিকেশন। তারপরে আসছে তোমার অভিযোগপত্র এবং তারপরে আসছে নিমন্ত্রণপত্র। আবেদনপত্র তুমি চাকরির ক্ষেত্রে আবেদন হতে পারে। অভিযোগপত্র তোমার এলাকায় কোনো সমস্যার
সেই ব্যাপারে তুমি কর্পোরেশনের কাছে বা পঞ্চায়েতের কাছে বা স্বাস্থ্য বিষয়ে কোনো একটা ব্যাপার নিয়ে তুমি অভিযোগপত্র লিখতে পারো। নিমন্ত্রণপত্রের মধ্যে কি আসতে পারে? বিবাহ হতে পারে, বা তোমার সরস্বতী পূজার নিমন্ত্রণ হতে পারে। এই যে তোমার নিমন্ত্রণ বা আমন্ত্রণ যে পত্রগুলো আছে সেগুলো তোমাদের পড়তে হচ্ছে। এবার কি আছে, 2 নম্বর হচ্ছে প্রতিবেদন রচনা, রিপোর্ট রাইটিং। প্রতিবেদন হচ্ছে তোমার এলাকায় কোনো একটা বিষয়বস্তুকে নিয়ে তুমি একটা প্রতিবেদন রচনা করো, অর্থাৎ একটা আর্টিকেল লেখো বা একটা রিপোর্ট রচনা করো। হয়ে গেল প্রতিবেদন রচনা। এবং 3 নম্বর হচ্ছে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি মানে নোটিশ। কোনো একটা ব্যাপার নিয়ে তোমাকে একটা নোটিশ বলতো, একটা বিজ্ঞপ্তি জারি করো। অর্থাৎ আমরা কিছুদিন আগে 2020-তেই করোনার ভয়াবহতা, তো সেই সম্পর্কে একটা বিজ্ঞপ্তি রচনা করো, বা প্লাস্টিকের ব্যবহারের ভয়াবহতা এই নিয়ে একটা বিজ্ঞপ্তি রচনা করো, সেটা আসতে পারে। সবার কার্যবিবরী রচনা ও সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ। কোনো একটা কাজ করার আগে বা কোনো একটা বড় আমরা পরিকল্পনা করার আগে আমরা সবাই মিলে বসে একটা তার পরিকল্পনা গ্রহণ করি, একটা প্ল্যানিং করি। এটাকেই বলা হচ্ছে সবার কার্যবিবরণী রচনা। অর্থ হতে পারে তোমার এলাকায় দুর্গাপুজো হচ্ছে বা সরস্বতী পুজো, বা তোমাদের এলাকায় কোনো একটা ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, তা নিয়ে তোমাদের মধ্যে একটা মিটিং বসলো এবং সেখানে কি কি সিদ্ধান্ত নেওয়া হলো, কে প্রধান সভাপতি, কে সভাপতি, কে কর্মধ্যক্ষ, কে অধ্যক্ষ, যা আছে কর্মধ্যক্ষর মধ্যে, হ্যাঁ, সেগুলো তোমাদেরকে হচ্ছে গিয়ে সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হয়। সেটাকে আমরা বলছি কার্যবিবরণী রচনা ও সভায় গৃহীত সিদ্ধান্ত। এবং কী কী সিদ্ধান্ত গ্রহণ হলো, তার উপরে কে কে সম্মতি দিল, কে সম্মতি দিল না, তার একটা সূচনা করতে হবে, সেটাও একটা লেখার ব্যাপার। তারপরে আছে তাৎক্ষণিক বক্তৃতা। তাৎক্ষণিক বক্তৃতা নিয়ে আমার এর আগে অনেকগুলো ভিডিও আছে, তোমরা দেখে নেবে। তাৎক্ষণিক বক্তৃতা বলতে হচ্ছে তোমাকে কোনো একটা বিষয় দিয়ে দিল, তোমাকে তৎক্ষণাৎ সে বিষয়ের উপরে তোমাকে বলতে হবে। সে তাৎক্ষণিক বক্তৃতা হতে পারে কোনো একটা হতে পারে শীতের সকাল নিয়ে বলো, হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বলতে পারো, বা কোনো একটা বিষয়বস্তু তোমার সামনে তুলে দিলো যে সেই বিষয় নিয়ে একটা বক্তব্য রাখো, তার সময় সীমিত। তারপরে হচ্ছে ইংরেজির থেকে বঙ্গানুবাদ। এটা নতুন করে বলার কিছু নেই, বঙ্গানুবাদ তোমরা সবাই করে এসেছো, বাস। এই হচ্ছে তোমার AEC বাংলা। এবার এই যে বিষয়গুলো আমি বললাম, এই বিষয়গুলো সম্পর্কে যদি মনে কোনো সন্দেহ থাকে তোমরা আমার স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আমার সাথে মেসেজ করতে পারো, কমেন্টস করে বক্সে জানাতে পারো। এবং এই বিষয়গুলো কিন্তু আমাদের অলরেডি পড়ানো শুরু হয়ে গেছে। আমরা ডিসেম্বরের 22 তারিখে আমাদের টিউশন শুরু করেছি এবং এগুলো নোটস প্রায় তাদের হয়ে গেছে। যেগুলো বললাম আমাদের মধ্যে প্রায় মহেশ হয়ে গেছে, AEC বাংলার কথা বলছি, লক্ষণের শক্তিশীল হয়ে গেছে, এই দুটো আমরা কমপ্লিট করেছি। এমন আমরা এখন যেটা ধরেছি সেটা হচ্ছে গিয়ে পত্র রচনায় কিছু করিয়েছি, এবং আমি একদম প্র্যাকটিক্যালি ক্লাস করে তাৎক্ষণিক বক্তৃতা কি সমস্ত কিছু করিয়েছি। আর SEC বাংলায় যেটা আমি এখন DSC বাংলায় যেটা বলেছি, DSC বাংলায় আমি সেরকম তোমাদেরকে মানে আমার এখানে যা পড়ছে তারা প্রায় আমাদের কমপ্লিট করে ফেলেছি। DSC বাংলায় আমি পড়ে নিয়েছি তারিণী মাঝি, পড়েছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এবং তোমার হচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ডমরু চরিত্র পড়িয়েছি। এই সমস্ত বিষয়গুলো আর আমাদের চলছে, আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দেব। আমাদের এখানে ফি বিশেষ না। একটা কথা বারবার করে বলবো, নোট কিনে পড়া যায় কিন্তু জ্ঞান আহরণ করা যায় না। তোমরা যদি পাস করবার জন্য যদি কিছু পড়তে চাও যে না আমি জ্ঞান দরকার নেই, তাহলে তোমরা নোট কিনেই পড়ো। কিন্তু তুমি যদি মনে করো যে আমি শিখতে চাই, কিছু বলতে চাই, হ্যাঁ ভবিষ্যতে আমার একটা ভালো আমার একটা সুযোগ আসুক, তাহলে বলবো তোমরা এসে পড়ো, ক্লাসটা বোঝো, ক্লাসের নিয়মগুলো বোঝো, কী করে কি তৈরি করতে হয়। তাহলে কোশ্চেন যেরকমই হোক না কেন তোমরা কিন্তু তার সম্মুখীন হবে, আর ভয় পাবে না। অনেক সময় দেখা গেল বড় একদম জমা করা মোবাইলের মধ্যে এত নোটস পড়ে আছে, ছবি তুলে বা PDF পড়ে আছে, তারপরে দেখা গেলো সেগুলো পড়াই হচ্ছে না, পরীক্ষার 2 দিন আগে পড়তে বসে। সেটা তো হয় না। রেগুলার পড়তে আসো, পড়া দাও, তাহলে দেখবে তোমাদের একটা ভালো, যদি তুমি তৈরি হতে চাও একটা ভালো মানে একজন ছাত্র তৈরি হতে পারবে। কারণ আমরা ছাত্র তৈরি করছি, পড়াটাকে তাদের মনের মধ্যে ঢোকাচ্ছি যাতে তাদের ব্রেনে ভালো করে এটা যায়, এবং পরবর্তীতে যারা তোমরাও এভাবে করে টিউশন পড়াতে পারো, দুটো মানুষকে বোঝাতে পারো। আর বিশেষ আমি কথা বাড়াচ্ছি না, আমি এখানে শেষ করব। কিন্তু তার আগে এটাই বলবো যে তোমরা যেটা বললাম সেই ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা আমাকে জানাতে পারো।